খড়গপুর যিনি আমাদের ওসি সাহেব আছেন, মাননীয় এমডি সানিবাবু আছেন, উনি ভারত জাকাত মাঝি পারগানা মহলকে পুছে না, তিনি সামাজিক সংগঠনকে পুছে না। তিনি একই জায়গায় 10 বছর পরে আছেন। কেন জানেন? খড়গপুর এরিয়া হচ্ছে পকেটের ধার, পকেট। উনি পকেট ভর্তি করার জন্য ওনাকে কেউ ট্রান্সফার করার ক্ষমতা নেই। উনি ওইখানে বসে থাকেন আর আদিবাসীদেরকে শোষণ করেন, জানি না যদি কোর্টের রায় থাকে যে এখানে আদিবাসীরা ঘর করবে, থাকবে, তিনি সেখানে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে সেখানে জিসিবি দিয়ে ভাঙিয়ে দেন। তিনি ভাঙিয়ে দেন, বলে এটা ভেঙে চুরমার করে দাও, এখানে অমুক করবে, কিছু করবে। আর আদিবাসী বুড়োটা ওরা রাস্তায় বসে পথে কাঁদছে। এই হচ্ছে প্রশাসন চালানো হয় খড়গপুরে। দীর্ঘ 50 বছর ধরে, দীর্ঘ 70 দশক ধরে যে আদিবাসী সম্প্রদায়, কোল ভীম মুন্ডা হোক, যাই হোক না কোনো লোবা, তারা যদি ঘর করে আছে, তাদেরকে বলছে এখান থেকে তোমার ঘর তুলে নিয়ে যাও, তোমার ঘর তৈরি করা হবে না। অবাক ব্যাপার তো। আরে এদিকে মমতাদি বলে গেছেন যে এদের আদিবাসীদের ঘরটা স্থাপন করে দাও, সুন্দর করে দাও, বাংলা আবাস করে দাও, অমুক করে দাও, তুসুক করে দাও। আর ওসি সাহেব বলছেন না, ঘর করা যাবে না। সব তার বাপের জায়গা মনে হয়, সেজন্য ঘর করা যাবে না। এটা কি অসম্ভব কথা? এটা সম্ভব কি? আপনারা বলুন। আমি বলেছি ভারত জাকাত মাঝি পারগানার মাঝি সিস্টেম যতদিন বেঁচে থাকবে, মাঝিরা যতদিন বেঁচে থাকবে, তাদের জায়গার প্রতি কোনো কাগজপত্রের দরকার হয় না, তাদের ঘর থাকবে। 70 দশক ধরে তারা সেখানে বসবাস করবে। এটা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল কথা বলবে। অতএব আপনি ওখানে আপনার হক অধিকার নেই বাধা দেওয়া। আমি নিজে গিয়েছিলাম খড়গপুরে, আমি বলেছিলাম স্যার, আমি অন্তত সাধারণ মেম্বার, আমি অন্তত মাঝি বাবা, আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, একটা পরিবারে 12 জন থাকে, এদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, আপনি এদের ঘরগুলো তৈরি করার ব্যবস্থা করুন। তিনি সেটা করলেন না। তিনি বললেন আইন দেখাচ্ছে, আইন আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল তৈরি করি, আমাদের কাছে আইন আমাদের, আর আপনার আইনটা আমাদের আপনার কাছে। সেই জন্য বলি ভারত জাকাত মাঝি পারগানা মহল যেসব ফিফ মাঝি বাবা রয়েছেন, যদি পুলিশ প্রশাসন ভবিষ্যতে অন্যায়ভাবে গ্রামে ঢুকে আপনারা আটকে গিয়ে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল যারা ব্লকের দায়িত্বে আছেন, মহকুমাদের, তাদেরকে খবর দিন, আমরা ওখান থেকে আপনাকে বেরোতে দেবো না। তো রয়েছেন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় এখানে আছেন হয়তো পাশাপাশিতে, ওনারা তো কোথায় ওই দিদির কোথায় বিয়ে করছেন না, তাদেরকে বিয়ে দিতে পারছেন। তাহলে যেনারা আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, আপনারা একবারে প্রতিবাদ করলেন না যে আদিবাসী সামাজিককে কখন নষ্ট করা যাবে না, ওদের সামাজিকগত রীতিনীতি নিয়ে বিয়ে হবে, এটা হতে দেব না আমরা। সেই সঙ্গে বলি যে এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই আদিবাসীকে বঞ্চিত করা হচ্ছে। যারা ভারত জাকাত মাঝি পারগানা মহল করছে, তাদেরকে আর অঞ্চলের কাজ করতে দেওয়া হবে না, তাদের উন্নয়ন বন্যা হবে না। তাদের হবে যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, তাদের ভাইপো, কাকা, নাহলে জেঠা, তাদের হবে। আরে বন্ধু, আপনি 5 বছর জন্য এটা করবেন, আর আদিবাসী সম্প্রদায় শত বছর ধরে সামাজিক সংগঠন করে থাকবে, তখন আপনাকে জবাব দিতে হবে। তখন আপনি ওই বনের জঙ্গলে পালিয়ে যাবেন, বা কুয়োর মধ্যে ঢুকবেন, বা অন্ধকারের মধ্যে বসে থাকবেন, তখন ভগবান আপনাকে ক্ষমা করবে না। আর ভারত জাকাত মাঝি পারগানা মহল কখনো আপনাকে ক্ষমা করবে না। ভারত জাকাত মাঝি পারগানা মহল তাদের আঞ্চলিক কাজগুলো আপনাকে বইয়ে নিতে হবে। সেই সঙ্গে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফেক এসটি সার্টিফিকেট, এর বিরুদ্ধে আপনারা জানেন হয়তো বিডিও সাহেব বা ডিএম সাহেব
বা এসপিআই সাহেব জানেন ফেক সার্টিফিকেট কিভাবে তৈরি হচ্ছে। আমাদের পিংলাতে কিছু ব্যক্তি তারা নিজেরাই ফেক সার্টিফিকেট তৈরি করে নিয়েছেন, সে এসটি থেকে, ডক্টর থেকে, ডিএম থেকে। তিনি ডিএম সাহেব বসে আছেন, উনি মনে হয় ডাব্লিউবিসিএস আছে কিনা জানি না, এই ডাব্লিউবিসিএসও এটা ফেক সার্টিফিকেট তৈরি হচ্ছে। তাহলে চিন্তা করুন, আজকে আদিবাসী সম্প্রদায় যেসব বেকাররা রয়েছেন তাদের কর্মসংস্থান নেই, তাদের তো আর ফেক সার্টিফিকেট তৈরি করতে পারে না, সেই জন্য কর্মসংস্থান নেই। আর যারা এমএ বিএ করে যা ফেক সার্টিফিকেট তৈরি করছে তাদের চাকরি হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন, যিনি বামফ্রন্টের একজন নেতা ছিলেন, নামটা বলছি না আমি, বামফ্রন্টের নেতা ছিলেন, বর্তমানে এই সরকারের নেতা, তার মেয়ে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছে। আর ওনাকে আমাদের আইন আছে, ভারতীয় সংবিধানে ডক্টর আম্বেদকর যে আইনটা লিখে গেছেন সেই বিচার ব্যবস্থায় হাইকোর্ট রায় দিয়েছে, এর টাকা ফেরত দিতে হবে, ওর চাকরিটিকে বরখাস্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের দলিত সম্প্রদায়, যিনি ডক্টর আম্বেদকর সংবিধান আইন যিনি রচনা করেছেন, এটা আমাদের কাছে গৌরব এবং ভারতবর্ষের নাগরিকের কাছে গৌরব, কারণ এইরকম বিচার ব্যবস্থা আমরা চাই। সেই সঙ্গে বলি যে আদিবাসী সম্প্রদায় রাস্তাঘাট দেখছেন তো, হয়তো জঙ্গল মহলটা কাকরে মাটি বলে হয়তো ওনারা ঠিক মতন বলতে পারবে না, কিন্তু আমরা যখন পূর্বাঞ্চলে মানে কি বলে জলাদেশের লোক তো আমরা, এই জলাদেশে যখন আমরা এক হাঁটুতে কাদা হাঁটি তখন আর কেউ কর্ণপাত করে না। ঠিক ভোট যখন আসে, দেখবেন কত সালে ভোট আছে, পঞ্চায়েত নির্বাচন 23 সালে, এই 23 সালে পঞ্চায়েত নির্বাচনে তখন নেতা মন্ত্রী আসবে, এই ভারত জাকাত মাঝি পারগানা মহলে যে সমস্ত শাসনবাড়ি পারগানা রয়েছেন, যে সমস্ত মাঝি মহল রয়েছেন, আপনাদের কাছে আসবে, কি বলবে? এসে বলবে পারগানা বা আপনার সমস্ত ভোটার আমাকে দিন, আমি আপনার রাস্তা উন্নয়ন করব। তখন আপনারা কি জবাব দিবেন? আমি বলবো আপনারা জবাব দিবেন, যেসব নেতারা মন্ত্রী আসবেন আপনারা বলবেন আমাদের উন্নয়নের বন্যা দরকার নেই, আপনাকে লাঠি মেরে এখান থেকে দূর করে দেওয়া হবে, এটাই বলবেন। কারণ ভোটের সময় হলে পারগানা বাবা, আর অন্যান্য সময় হলে মানে সব পালিয়ে যাও বাবা, নাকি? এটা হতে দেব না আমরা। পঞ্চায়েত ইলেকশনে আমরা প্রয়োজনে আমরা ভোট বয়কট করব। যে সময় এলাকায় উন্নয়ন হয়নি সেই সমস্ত এলাকায় আমরা ভোট বয়কট করব, তবু আমরা ওই শাসক দলকে আর যে দল আসুক না আমরা কাউকে ভোট দেব না। আমাদের গ্রুপ শিডিউলে রয়েছে যে মাঝি বাবা হচ্ছে অল ইন অল, আমাদের মাঝি বাবাই উন্নয়নের বন্যা বই দেবে। আমাদের মাঝি বাবা অঞ্চলে যাবে, অঞ্চলে গিয়ে তিনি যিনি সরকারি প্রতিনিধি রয়েছেন, সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বলবেন, এসডিপি অফিসারের সঙ্গে কথা বলবেন, দরকার নেই প্রধান পঞ্চায়েতের, ওনারা তো পকেটে চুরি করে